দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্রে। সাথে আছি বাবু কামরুজ্জামান। রাজনীতি বিষয়ক এই আলোচনায় আমরা কথা বলি সমসাময়িক রাজনীতির গতি প্রকৃতি এবং কোন দিকে আসলে যাচ্ছে রাজনীতির গতিপথ। আমরা জানি যে নানা রকম উত্তাপ ছড়াচ্ছে, উত্তপ্ত পরিস্থিতিও তৈরি হচ্ছে। কখনো কখনো অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন অতিক্রম করলো। সেই 100 দিন আসলে কেমন ছিল আমরা একটু পেছনেও ফিরে দেখতে চাই এবং সামগ্রিক মূল্যায়নও করবার চেষ্টা করব আজকের জনতন্ত্র গণতন্ত্রে। এবং অন্তর্বর্তীকালীন সরকার জন আকাঙ্ক্ষার যে চ্যালেঞ্জ রয়েছে সেটির প্রত্যাশা পূরণে কতখানি আসলে সফল হচ্ছে, একই সঙ্গে আমরা যে সমালোচনাগুলো করতে চাই যে সেখানে ব্যর্থতাগুলো কী সেটি নিয়েও কথা বলতে চাই। আজকে আমাদের সঙ্গে তিনজন অতিথি স্টুডিওতে রয়েছেন, আমরা পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে মোশাররফ আহমেদ ঠাকুর রয়েছেন, আহ্বায়ক জাতীয় সাংস্কৃতিক ফোরাম ও রাজনীতি বিশ্লেষক। আমাদের সঙ্গে রয়েছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন এবং সিপিবি নেতা, স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে একজন ছাত্র নেতা রয়েছেন, আব্দুল হান্নান মাসুদ রয়েছেন, মুখ্য সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। শুরুতেই মোশাররফ আহমেদ ঠাকুর আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার এবং জন আকাঙ্ক্ষার চ্যালেঞ্জ, এই শিরোনামে আমরা আজকে আলোচনাটা শুরু করতে চাই। এবং যেখানে আমরা দেখেছি যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকেও কিন্তু তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার তার সিদ্ধান্ত আসলে চাপিয়ে দিতে চাইছে। এই ধরনের কথাগুলো আমরা বিএনপির নেতাদের কাছ থেকে হরহামেশাই শুনতে পাচ্ছি। মোটা দাগে শুরুতেই জানতে চাইব যে সামগ্রিকভাবে 100 দিনের মূল্যায়ন আসলে সেখানে কি আপনারা ব্যর্থতার পাল্লাটাই বড় দেখছেন নাকি কিছু সাফল্যের পাল্লাও রয়েছে? ধন্যবাদ বাবু আপনাকে, অপর দুই বিজ্ঞ আলোচক, আপনার দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। হিসাবটা হলো যে বিএনপি এই সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে, তো আপনার আমার সম্পর্কের একটা কার্যকর ফলাফল আছে। তো এই সম্পর্ক যে আমি যে আপনাকে ভালোবাসি, তো আপনি এই ভালোবাসার যে কার্যকর ফলটা আপনি কিভাবে ব্যবহার করবেন। বিএনপি তো একটা বড় পার্টি, তো বড় পার্টি সে যখন সমর্থন দেয়, তো আপনি তার এই সমর্থনটাকে আদৌ ব্যবহার করতে পারছেন কিনা এটা আপনার সামর্থ্যের উপর নির্ভর করবে। আপনি ডক্টর ইউনূসের আজকে যে বক্তব্যটা, আমি তার এই জাতির উদ্দেশ্যে তার যতগুলি বক্তব্য আছে এর মধ্যে আজকের বক্তব্যটা অনেক গোছানো, ওয়েল রিটেন। এবং আজকে কিন্তু উনি একটা কথা বলেছেন যে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, ওয়েল রিটেন। অনেকগুলি বিষয় উনি টাচ করেছেন যেগুলি পজিটিভ, জন আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত। আমি এই জন্য ডক্টর ইউনূসকে একেবারেই আমার মন থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি একটি আজকে যে বক্তব্যটা দিয়েছেন এটা অনেক কিছু পরিচ্ছন্ন একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, অনেক কিছু টাচ করেছেন। কিন্তু আপনাকে আমি বলি, সব কিছুরই পৃষ্ঠা মুদ্রার এই পৃষ্ঠা দেখা যায়, ওই এই পৃষ্ঠা থেকে এই দিক থেকে দেখলে আরেকটা পৃষ্ঠা দেখা যায়, ঢাকা পড়ে থাকে। জি, যেমন ধরুন ডক্টর ইউনূস বলেছেন যে আমরা 3 মাসে রিজার্ভে হাত না দিয়ে $2 বিলিয়ন আমরা ঋণ আমরা পরিশোধ করেছে, বিদেশি ঋণ এবং আদার্স পাওনা বকেয়া পরিশোধ করেছে। তো আপনি একবারে খুব মোটা দাগে, মানে কোনো অর্থনীতির ছাত্রের বক্তব্য না এটা, আপনি আমাদের ইয়াটা হচ্ছে, আমাদের রেমিটেন্স হচ্ছে অ্যারাউন্ড 20 থেকে $22 বিলিয়ন। তাইলে মাসে কত আসে? $1.5 বিলিয়ন। জি, প্লাস দুইয়ের কাছাকাছি কখনো না, দেড় প্লাস তো 1.5 প্লাস। তো আর আপনি পার ইয়ার আমাদের হচ্ছে রফতানি আয় হচ্ছে অ্যারাউন্ড $50 to $60 বিলিয়ন। ওকে, তো আপনি ঋণে কোনো কিছুতে হাত না দিয়ে শুধু যদি রেমিটেন্স 3 মাসে তো $4.5 বিলিয়ন আসার কথা। কারণ এর আগে আমাদের এনআরভিরা যে ঘোষণা দিয়ে বলছে যে হাসিনার গভর্নমেন্টকে আমরা এই মুহূর্তে আমরা রেমিটেন্স পাঠাচ্ছি না। তো ওই জমানো রেমিটেন্স আর এইটা যেটা আসলো, যেটা এই ফ্লোটা অ্যারাউন্ড $5 বিলিয়ন হওয়ার কথা 3 মাসে, 5-6 বিলিয়ন হওয়ার কথা কাছাকাছি সময়। তো আপনি $2 বিলিয়ন করেছেন, এটা শেখ হাসিনার গভর্নমেন্ট যদি বলে ফাইন, বাট আমার গভর্নমেন্ট এটা নিয়ে
আমার রক্তের উপর দাঁড়িয়ে আছে যে গভর্নমেন্ট, আমার সন্তানের রক্তের উপর দাঁড়িয়ে আছে যে গভর্নমেন্ট, এইটা $2 বিলিয়ন উনি সুদ করেছেন রিজার্ভে হাত না দিয়ে, এটা ভাবার কোনো জায়গা নাই। না না, সেটা তো রেমিটেন্সের অর্থ তো আমি সেটা তো পারিবারিক কাজে খরচ হয়ে যাচ্ছে, সেটা দিয়ে তো আপনি পারিবারিক কাজে ডলার খরচ হয় না, পারিবারিক কাজে খরচ হয় বাংলাদেশের নিশ্চয়ই মুদ্রা। নিশ্চয়ই কথা নিশ্চয়ই, কিন্তু বলছেন? আপনি পুরোটাই তো না, না। রেমিটেন্সের 6 বিলিয়ন আসলে 6 বিলিয়নই আপনি বিদেশি ঋণ পরিশোধ করে দিতে পারবেন না নিশ্চয়ই। এই ডলার কি আমি কি বাংলা কেউ কোনো পরিবার খায়? না, আপনি তো পরিবারকে তো আপনি সুদ করেন বাংলা টাকায়, বাংলাদেশ কারেন্সিতে। আচ্ছা, আমি আপনি বলছি তো এইটা আমি ওনাকে করছে, মেলাইন করছি না। নাম্বার 2 হচ্ছে যে এই যে 3 মাসের 100 দিনের মধ্যে এই যে আহত ছাত্রদের, নিহত যারা হয়ে গেছেন, এরা তো বেসিক্যালি মুক্তি পেয়ে গেছেন, শহীদ হয়েছেন, আমাদের জাতির দোয়া আছে, সবার দোয়া আছে, আল্লাহর কাছ থেকে মাপ আছে। তো কিন্তু যারা বেঁচে আছেন, এদের দায়টা আমাদের নেশনের, আমাদের জাতির। যারা বেঁচে আছেন পঙ্গু হয়ে, এদের অনেকগুলি দরজা বন্ধ হয়ে গেছে, চাকরি বাকরি। আমরা সুস্থ মানুষ এই দেশে চাকরি বাকরি পাই না। তো এখন আজকে যে আমার আহত যে পঙ্গু যে বাচ্চারা আজকে যে আছে, এদের জন্য আমি আজকে 100 দিন পরে ওই বাচ্চারা রাস্তায় নামতে হলো কেন? যাদের রক্তের উপর এই সরকার, তারা ক্ষমা চেয়েছেন, ক্ষমা চাইছেন তো ভালো কথা, ক্ষমা চাইতে হলো কেন? এটা নিয়ে তো সবাই পরামর্শ দিচ্ছিল, কেউ তো বলে নাই যে এদেরকে চিকিৎসাটা করা যাবে না। এমন কোন শক্তি ছিল বাংলাদেশে? এমন কোন শক্তি ছিল যে এদের চিকিৎসার জন্য টাকা? মানে অনুচিত, এই ভুলটা অনুচিত ভুল। আপনি অন্য কোথাও এই এফোর্টটা দিয়েছেন বা গা ছাড়া মনে করেছেন যে 90 আহত নিহত আছে, কি বলে যে জেহাদের ফ্যামিলি এখন ঘুরে বেড়ায়, এটা আমাদের দায় আছে সবার। তো যাই এইগুলো হচ্ছে। তো আমি আপনাকে বলি যে আজকে 100 দিন পেরিয়ে সব কিছু, তারপরে আমি বলবো যে সরকার, আমরা জন আকাঙ্ক্ষা, আমরা রাত্রে যেমন গাড়ির আওয়াজ শুনলে আটকে উঠতাম, পুলিশের গাড়ি কিনা, এটা আমরা এখন আটকে উঠি না। তারপরে আমরা ঘুম থেকে দৌড়াইয়া সকালবেলা উঠতে হয় না, যে ইয়াতে হাজিরা দিতে না গেলে বেল কেটে দিবে, বেল কেটে দেবে, মনে হয় আচ্ছা এই টাইম পিটিশন দিয়া দাও। তো তারপরে আজকে 16 বছরের যে 2.5 লক্ষ মানুষের বিরুদ্ধে 2.5 লক্ষ মামলায় 60 লক্ষ আসামি, এই 60 লক্ষ আসামির আপনি কোনো কিছুই করবেন না, যে মামলা ওঠানোর বিষয়ে কোনো কিছুই বলবেন না, আপনি পিপি বদলাবেন না, জিপি বদলাবেন না। এখনো আওয়ামী লীগের লোকজন পিপি হিসাবে, জিপি হিসাবে আমার বেইলের বিরোধিতা করে, আমার টাইম পিটিশনের বিরোধিতা করে, আমি ওই চেহারাগুলি দেখতে হয় এবং আমাকে টোন করতে হয়। আমি কি সেই দিন এক পিপিকে বলছি, আজকে বক্তৃতায় বলেছেন যে আমি এই যে গত মাসের 24 তারিখে আমার একটা হাজিরা মামলায়, তো আমি গিয়া দেখি ওইখানে আওয়ামী লীগের ছাত্রলীগ করে, আমি চিনি এটারে, সে পিপির চেয়ারে, এপিপি এডিশনাল পিপির চেয়ারে বসে আছে। আমি বলছি তখন কোর্ট শুরু হয় না, আমি কি আপনি কেন এখানে? আমার তো এখানে বদলাই নাই, আমি বদলাইলাম, আপনি উঠেন। কোর্টে যেন সিন ক্রিয়েটটা না হয়, আমি বলছি উঠেন। তারপরে ভিতর থেকে ম্যাজিস্ট্রেট সাহেব বলছে যে ওনাকে বলো বাইরে গিয়ে বসতে। তো আজকেও 100 দিন পরে আমাকে কোর্টে গিয়ে চেহারা দেখতে হচ্ছে, তো আওয়ামী লীগের যে পিপির চেহারা দেখতে হচ্ছে, সেই জায়গাগুলো 2 বছর আমার জামিনে, এই 16 বছর জামিনের বিরোধিতা করছে, আমাকে জেলে পাঠানোর জন্য বলছে ও সে দুষ্কৃতিকারী, সন্ত্রাসী। নিশ্চয়ই এটা এদেরকে চেহারা দেখতে হয়। তো আমার সরকার আছে 100 দিন হয়ে গেছে না, এটা একটা বড় ধরনের কার্যক্রম নিশ্চয়ই। এই কাজগুলো আজকে ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণেও বলেছেন যে এই ধরনের ষড়যন্ত্রকারীরা রয়েছেন, তারা সারাক্ষণই আসলে চেষ্টা করছেন। আমরা আপনার কাছে আবারও আসবো মোশাররফ আহমেদ ঠাকুর। আমরা শরীফুজ্জামান শরীফ, আপনার কাছেও আজকে অন্তর্বর্তী সরকার এবং জন আকাঙ্ক্ষার যে প্রতিফলন বা জন আকাঙ্ক্ষার যে চ্যালেঞ্জ, সেই জায়গাটি নিয়ে যদি একটু আপনার কাছে জানতে চাই। সব মিলিয়ে 100 দিনের মূল্যায়ন এবং সামগ্রিকভাবে ডক্টর ইউনূসের আজকের যে বক্তব্য নিয়ে মোশাররফ আহমেদ বলছিলেন, আমার কাছেও মনে হচ্ছে ব্যক্তিগতভাবে একজন দর্শক হিসেবে যে উনি একটা গোছানো বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। আপনার কাছে এই বক্তব্য নিয়েও একটু মূল্যায়ন জানতে চাইব। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথে আলোচকদেরকে শুভেচ্ছা। সরকারের 100 দিনের মূল্যায়ন করছি আমরা। এর আগে 15 বছরের প্রায় 6000 দিনের
জি পেছনে রেখে জি আমরা 100 দিনে কি কি এবং অর্জন মাথার উপর 15 বছর ধরে যেটাকে বলা হয় 100 বছরে আমরা কি কি অর্জন করেছি 100 দিনে এটি আমরা বিশ্লেষণ করছি। 15 বছরের শাসনের বিপরীতে 100 দিন এটা মোটেই খুবই হিসাবের মধ্যে জি খুবই সেটাকে পার্সেন্টেজ করলে খুব কিন্তু সামান্য পার্সেন্টেজে চলে আসবে। আপনার এই 100 দিনের ভেতর থেকে আপনি মেসেজটা কি দিচ্ছেন, আপনি কতটুকু অর্জন করেছেন তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যে মেসেজটা দিচ্ছেন। এই মেসেজের ভেতর থেকে আমি অনুমান করে নিব যে বাকি যে কয়দিন আপনি থাকেন সেই কয়দিন আপনি কি কি কাজ করতে পারেন। আমাদের কাছে মেসেজটা মিশ্র। সরকারের কতগুলো আন্তরিক উদ্যোগ আছে, কোন কোন জায়গায় প্রত্যাশার সাথে অমিল আছে। এটাকে আপনি আলাদা আলাদা করার থেকে আমি সামগ্রিকভাবে বলতে চাই যে সরকারের এই সময়কালে একটা বড় সফলতার জায়গা যে আমাদের যে প্রত্যাশিত সংস্কারের কাজ তার জন্য একটা আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া এবং কিছু দূর সেটাকে এগিয়ে নিয়ে আসা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে সরকার এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন বিচারের প্রক্রিয়াটা ইতিমধ্যেই শুরু করতে পেরেছে। আমাদের প্রায় কয়েক কোটি মানুষ বিদেশে অবস্থান করছে যারা বাংলাদেশের ইকোনমিকে নানাভাবে সার্ভ করছেন এবং তাদের একটা বড় কন্ট্রিবিউশন আছে এই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের সাথে। আপনি বিমানবন্দরে একটা সরকার উদ্যোগ নিয়েছে, এটি প্রবাসীদের সমস্ত সমস্যার সমাধান করে দেবে আমি সেটি বলছি না, তবে এর ভেতর থেকে আপনার দৃষ্টিভঙ্গিটা বোঝা যায় যে আপনি তাদের সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি পোষণ করেন। আমি একটা পজিটিভ বার্তা পাচ্ছি এর ভেতর থেকে। আমরা এই সময়কালে সরকারের পক্ষ থেকে বিতর্কিত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটি বাতিল করার একটা উদ্যোগ আমরা দেখছি। আমরা গত 100 দিনে সরকারের কোনো উপদেষ্টার নামে তার অনুগতরা কোনো জায়গায় গিয়ে চাঁদাবাজি করেছে, মাস্তানি করেছে, এই ধরনের বড় সংবাদ আসেনি আমরা এবং ঘুষ নিয়েছে অথবা যে অবৈধ লেনদেন রিসিভ করার জন্য শিক্ষার্থীরা স্কুলের পাশে স্কুলের বাইরে এসে 4 ঘন্টা দাঁড়িয়ে আছে, এই বার্তাটা আমাদের কাছে আসেনি। এর ভেতর থেকে আমি কতগুলো পজিটিভ পরিবর্তন দেখি। এখন আমরা আজকের যে বক্তব্যটাকে আলোচনা করছি অনেকগুলো জায়গায় স্পষ্টতা আছে, এই সরকার কি করতে চায়, কেন করতে চায়, এই ব্যাখ্যাগুলো আছে। কোন কোন পয়েন্ট ধরে তর্ক করার সুযোগ আছে। আমি ওই জায়গাটা আসতে চাই। আমাদের এই সরকারের কাছে পাবলিকের চাওয়ার যে জায়গা যদি আপনি প্রায়োরিটি ভাগ করেন, সর্বোচ্চ জায়গাটা হচ্ছে যে আমরা একটা জনগণের শাসনের একটা বাংলাদেশ চাই। জনগণের শাসনের বাংলাদেশটা কি, ভোট দিয়ে তারা একজন নির্বাচিত ভোট দিয়ে তারা একজন প্রতিনিধি নির্বাচিত করবে। আমরা ইকোনমি নিয়ে কথা বলছি। আমি এই জিনিসটা আমার কাছে, আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছি যে এটি কিভাবে সম্ভব। আমরা যেটা বলছি যে রিজার্ভে হাত না দিয়ে আমি অর্থ পরিশোধ করছি, তার মানে কি যেটা ইতিপূর্বে কখনোই হয়নি না। আমি আপনার কাছে প্রশ্নটা করি, বিদেশ থেকে যে রেমিটেন্সটা আসে তারা কি স্পেসিফিক যে এই টাকাটা রিজার্ভের জন্য পাঠাচ্ছি আর এর বাইরে এই ডলারটা আলাদাভাবে পাঠাচ্ছি, এরকম কি পাঠায়? না। আপনি বিদেশ থেকে যে টাকাটা এসেছে, ডলারটা এসেছে, সেটি বাংলাদেশ ব্যাংকে আপনি ঢুকাননি, আপনি অন্যভাবে পরিশোধ করেছেন। এটা কিন্তু আপনি রিজার্ভের সাথেই যুক্ত হওয়ার কথা ছিল। আপনি এখানে ক্রেডিট ক্লেম করার জন্য যেটি বলছেন এটি নিয়ে বিতর্ক আছে। আমরা এই সময়কালে কতগুলো জায়গায় আমার অতৃপ্তির যে জায়গাটা, আমি অনৈক্যটা দেখছি। এই অনৈক্যটা কাদের মধ্যে? এই অনৈক্যটা যারা আহত হয়েছেন তারাও কিন্তু সচিবালয়ে গিয়ে 2 ভাগে বিভক্ত হয়ে পড়ছেন। এক গ্রুপ দাবি করছেন, আর এক গ্রুপ অন্যভাবে দাবি করছেন। ছাত্ররা যারা এই গণ অভ্যুত্থানে পায়োনিয়ার ভূমিকা পালন করেছিলেন তাদের ভেতর থেকে কতগুলো প্রতিক্রিয়া আমরা দেখছি। আমরা প্রশাসনের যে ধরনের গতির আশা করেছিলাম সেই গতিটা আমি আবার আপনাকে বলছি যে 15 বছরের যে জঞ্জাল জমা হয়েছে তার মধ্যে জঞ্জাল আপনি একদিনের মধ্যে পরিষ্কার করে ফেলবেন আমি সেটা বলছি। স্বাভাবিক গতি আশা করাই যায় না। পত্রিকাও যদি আপনি দেখেন যে প্রশাসন স্থবির হয়ে পড়েছে। গত সরকারের আমলে সবথেকে বড় যে অভিযোগের জায়গাটা ছিল প্রশাসনের চুক্তিভিত্তিক নিয়োগ, সেই কালচার থেকে আমরা কিন্তু বের হতে পারি। প্রশাসনের দুর্নীতি 100 দিনের মধ্যে 66 জন গুরুত্বপূর্ণ জায়গায় আপনি 66 জনকে গুরুত্বপূর্ণ জায়গায় আপনি চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন। অর্থাৎ আপনার অ্যাডমিনিস্ট্রেশনকে, যেহেতু এটা একটা রাজনৈতিক সরকার না,
এটা আমলাদের উপরে ভর করে আপনাকে চলতে হবে। সুতরাং আপনি যদি অনবরত বলতে থাকেন যে অতীতের সরকারের জঞ্জালগুলো এখানে আছে, আমি পরিষ্কার করতে পারছি না, মানুষ একটা সময় এসে আপনাকে এই প্রশ্নটা করবে যে তুমি যদি পরিষ্কার করতে না পারো তাহলে এইখানে থাকার প্রয়োজন আছে কিনা। আমি মানুষের প্রতিক্রিয়াটা আমি দেখছি, কিন্তু বেসিক যে জায়গাটার কথা বললাম, ওই যে মোশাররফ ভাই যেটি বললেন যে আমরা কাগজের এক পিঠের কথা দেখছি, আমি মনে করছি যে যেহেতু একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে আছি এবং আমি মনে করি যে একটা দেশ পরিচালিত হবে রাজনৈতিক সরকারের অধীনে এবং জনগণের হাতে আপনি রাষ্ট্রের মালিকানাটা ফিরিয়ে দেবেন। সংবিধান যে অধিকারটা আমাকে দিয়েছে, গত 15 বছরে যে অধিকারের চর্চা আমায় করার সুযোগ পাইনি, গত 15 বছর যে সরকারটা সংবিধান থেকে অনেক দূরে গিয়ে ব্যক্তি পরিবারের ইচ্ছায় রাষ্ট্র পরিচালনা করেছে, সংবিধানের ধার কাছে যায়নি, আমি এই জায়গাটায় চাই, পরিবর্তনটা চাই। এবং আমি চেয়েছিলাম যে 100 দিন পরে হলেও সরকার নির্বাচনের ব্যাপারে অন্তত একটা সুনির্দিষ্ট সময় ঘোষণা করতে পারবে। সারা দেশের মানুষ কিন্তু এই বিষয়টি জানতে আগ্রহী বেশি। আজকে মিডিয়াগুলোতে আপনি যদি দেখেন বেশিরভাগ জায়গায় এই কথাটাই আলোচিত হচ্ছে যে অন্তত নির্বাচনের ব্যাপারে, আমরা কালকেই নির্বাচন হতে হবে, 6 মাস পরে নির্বাচন হতে হবে, আমরা সেটা বলছি না, কিন্তু মিনিমাম যদি একটা আকারে ইঙ্গিতেও আপনি এই তারিখটা অথবা মাসটা ঘোষণা করতে পারতেন, সেটি হয়তো আলাপ আলোচনার ভিতর থেকে তিনি যেটি বলেছেন যে সংস্কারের উপর নির্ভর করে 2-3 মাস এদিক সেদিক যেতে পারে, আমরা সেটি মেনে নিতাম যদি আপনি অন্তত সেই ধরনের একটা গাইডলাইন। সেটা কিন্তু খুব বেশি দিন নেই, জানুয়ারির মধ্যে হয়তো আমরা যে নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত জানুয়ারির মধ্যে হয়ে গেলে আমরা সেটাও নিশ্চয়ই জেনে যাব, আশা করব। আমরা আসছি আপনার কাছে আরেকবার। আমাদের সঙ্গে একজন ছাত্রনেতা রয়েছেন, আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনার কাছে জানতে চাইব যে অন্তর্বর্তী সরকার ও জন আকাঙ্ক্ষার চ্যালেঞ্জ নিয়ে আমরা যে কথা বলছিলাম, আজকে ডক্টর ইউনূস স্পষ্ট করে বলেছেন, সমালোচনার জায়গা যেমন রয়েছে যে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, তিনি কিন্তু বলেছেন যে দ্রব্যমূল্যের বিষয়ে তিনি মুক্তভাবে বলেছেন যে দ্রব্যমূল্য নিয়ে তারা ডিম আমদানির সিদ্ধান্ত নিয়েছেন, শুল্ক ছাড় দিয়েছেন। সরকারের দিক থেকে যে ধরনের আন্তরিকতা দেখানো যায় সেই আন্তরিকতাগুলোতে কিন্তু তারা দেখানোর চেষ্টা করে গেছেন। সব মিলিয়ে আপনার কাছে জানতে চাইব, অনেক অস্বস্তিও তৈরি হয়েছে, সেটি ছাত্রদের দিক থেকে হোক, ছাত্র সমন্বয়কারীদের মধ্যে আমরা অনেক সময় অনেক হতাশার কথা শুনতে পেয়েছি। সব মিলে আপনার কাছে একটু মূল্যায়ন জানতে চাইবো যে 100 দিনের পরবর্তী। ধন্যবাদ জানাচ্ছি। আসলে হচ্ছে যে এরকম মূল্যায়ন আমি মোশাররফ ভাই আর দুইজন সম্মানিত অতিথির কাছ থেকে শুনেছি, ওনাদের মধ্যে না আর আমাদের মধ্যে একটা জেনারেশনের গ্যাপ, যার কারণে ওনাদের মূল্যায়নের সাথে আমার মূল্যায়নের কিছুটা মানে পার্থক্য রয়েছে। ওনারা দুইজনই হচ্ছে আজকের বক্তব্যে জানতে চাইছেন যে হচ্ছে জানার আগ্রহ প্রকাশ করেছেন যে নির্বাচনী রোডম্যাপ, ভেবেছিলেন যে 3 মাস পরে নির্বাচনী রোডম্যাপ দিবে, কিন্তু আমার কেন জানি মানে আমার কাছে নির্বাচনী রোডম্যাপ জানার আগ্রহ ছিল না। আমার কাছে আগ্রহ ছিল যে হচ্ছে ডক্টর ইউনূস আজকের ভাষণে বলবেন যে আগামী কয়েকদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে আলুর কেজি 70 টাকা থেকে 30 টাকায় আসবে, কয়েকদিনের মধ্যে চালের কেজি 10 টাকা কমবে, আগামী কতদিন লাগবে সরকারের এটা করতে, কতদিনের মধ্যে বাজার সিন্ডিকেট ভাঙবে। আমি আশা করেছি যে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের পরে যেই সাদাবাজি দখলদারিত্ব বন্ধ হয়েছে, সাদাবাজরা পালিয়েছে, দখলদাররা তাদের দখল ছেড়ে পালিয়েছে, এখন আবার 1-1.5 মাস 2 মাস পরে যখন আবার সে একই ধরনের দখলদারিত্ব শুরু হয়েছে, সাদাবাজি শুরু হয়েছে, ডক্টর ইউনূস সাহেব বলবেন যে হচ্ছে এই সাদাবাজি দখলদারিত্ব আমি আগামী 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে একদম বন্ধ করে ছাড়বো। আমি এটা আশা করেছি। আমি একটা জিনিস মনে করি, যেদিন না এই সিন্ডিকেট, বাজার সিন্ডিকেট ভাঙবে, সেই দিনের আগ পর্যন্ত যত সুন্দর নির্বাচন দেওয়া হোক, যেরকম সরকারি ক্ষমতায় আসুক, তাহলে এই দেশের কৃষক, শ্রমিক, মজুর, এই দেশের খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্য উন্নয়ন হবে না, তাদের ভাগ্যের উন্নয়ন হবে না। আমি আরেকটা বিষয় মনে করি, বাংলাদেশের সিন্ডিকেট গুলা প্রতিটি সরকারের রাজনৈতিক ব্যক্তিরা এই সিন্ডিকেট টিকিয়ে রেখেছে। একদম স্পষ্টত চ্যালেঞ্জ করে বলবো, রাজনৈতিক ব্যক্তিদের পিছনে কারসাজিতে এবং ব্যবসায়ীদেরকে রাজনৈতিক ব্যক্তিরা সাপোর্ট দেওয়ার কারণেই এই সিন্ডিকেটটা আওয়ামী লীগের আমলে যেমন ছিল, পরবর্তী বা তার আগের
সকল রাজনৈতিক সরকারের সময় ছিল। এখন এই সরকার এসেও যখন সেই সিন্ডিকেট ভাঙতে যাচ্ছে, এই ক্ষেত্রেও কিন্তু এই যে সিন্ডিকেট, যে নির্বাচন নিয়ে কি তাড়াহুড়া হচ্ছে মনে করছেন? আমি বলতেছি, আমার কাছে মনে হচ্ছে খুব বেশি তাড়াহুড়া হচ্ছে। আজকের দিনে যখন হচ্ছে যে রিক্সা শ্রমিক জীবন দিয়েছে, সে আগামীকালকে ভোট দিবে এই চিন্তা করে জীবন দেয় নাই। সেই ব্যবস্থা সে যদি আজকে গুলির সামনে দাঁড়ায়, আগামীকালকে তার সন্তানের জন্য মানে হচ্ছে একটা সুন্দর বাংলাদেশ রেখে যাবে না, তার সন্তান আগামী দিনে না খেয়ে থাকতে হবে না, এই চিন্তা করে একজন কৃষক, একজন রিক্সা শ্রমিক জীবন দিয়েছে। একজন যদি এই যে একটা তালিকা হয় যে হচ্ছে কথা বলা হয় অমুক রাজনৈতিক দলের এতজন নিহত হয়েছে, কিন্তু আমি যদি তাদের একজনের পরিবারকে জিজ্ঞাসা করি আপনার সন্তান কি অমুককে এমপি বানানোর জন্য জীবন দিয়েছে, তখন তারা বলবে যে সুন্দর বাংলাদেশ দেখার জন্য জীবন দিয়েছে, একটা সিন্ডিকেট মুক্ত, সাদাবাদ মুক্ত বাংলাদেশ দেখার জন্য জীবন দিয়েছে, তারা একটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দেখার জন্য জীবন দিয়েছে, তারা অল্প টাকায় যাতে তাদের পরবর্তী প্রজন্ম জানাচ্ছে জীবিকা নির্বাহ করতে পারে সেজন্য জীবন দিয়েছে। বাট সেই বিষয়টা থেকে আমরা সম্পূর্ণরূপে সরে আসছি। আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, এখন দখলদারিত্ব গুলো কারা করছে, চাঁদাবাজি গুলো, সিএনজি থেকে চাঁদা গুলো কারা তুলছে, মানে তার মানে হচ্ছে পরোক্ষভাবে তো রয়ে গেছে, সিস্টেমটার চর্চা এখনো রয়ে গেছে। এই প্রত্যক্ষ বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা ইস্যু সামনে আনা হচ্ছে। আরেকটা বিষয় আমার কাছে খুব মানে হচ্ছে মজা লাগলো, ভাইরা বললো যে হচ্ছে $2 বিলিয়ন ঋণ পরিশোধ করা এটা কোনো ধরনের ক্রেডিটের ইস্যু না। আমার কাছে মনে হচ্ছে তাহলে ডিসক্রেডিটের ইস্যুটা কি? $2 বিলিয়ন বকেয়া ঋণ পরিশোধ করা হয়েছে, চলমান ঋণ না, বকেয়া ঋণ পরিশোধ করেছে, বকেয়া ঋণ যেটা অতীতে দেখা যায়নি। জি, অথচ চলমান ঋণ পরিশোধের জন্যই গভর্নমেন্টকে রিজার্ভ থেকে হাত দিতে হতো। টাকা ছাপিয়েছে দিনের পর দিন, দিনের পর দিন টাকা ছাপিয়েছে, বাংলাদেশ কোনো ধরনের টাকা ছাপাতে হয় না। এবং হচ্ছে ডলার না থাকলে কি শুধুমাত্র টাকা ছাপিয়ে কি দেশের মানে হচ্ছে খাদ্য সংকট সামলানো সম্ভব? ডলারটা কি শুধুমাত্র ঋণ পরিশোধের জন্য বা শুধুমাত্র মানে ঋণ পরিশোধের জন্য শুধুমাত্র রিজার্ভের জমা রাখার জন্য পাঠানো হয়? এই বিষয়গুলো আসলে হচ্ছে বুঝতে পারে না। কয়েকটা বিষয়, সরকার তো ক্ষমা চেয়েছে আহতদের চিকিৎসার জন্য, আহত হয়েছে প্রায় 30,000 প্লাস, 22,000 গুরুতর আহত। হসপিটাল গুলোতে এখন আহত চিকিৎসাধীন আছে সব মিলিয়ে 200 থেকে 300, তার মানে বাকিরা কিন্তু চিকিৎসা নিয়ে বাসায় পেয়ে গিয়েছে। এই 200-300 তাদের মধ্যে একটা হতাশা আছে যে আমি এতদিন হসপিটালে, আমার মনে হয় যে আরো ভালো চিকিৎসা পাওয়া দরকার, এক একটা মানে হচ্ছে আপনার সার্জারির জন্য সময় নেওয়া লাগে, সেই জায়গা থেকে তারা রাস্তায় নেমেছে। এখন তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারবে, তাদের চিকিৎসা দেরি হওয়ার কারণে সরকার ক্ষমা চেয়েছে, এটা কি শুধুমাত্র সরকারের দায়িত্ব? সরকার রাজনৈতিক দলগুলো তো দেখা যাচ্ছে যে হচ্ছে আমার এতজন শহীদ হয়েছে ক্রেডিট নেই, কিন্তু আমি 500 জন আহতের চিকিৎসার ব্যবস্থা করেছি সেই কথা বলে ক্রেডিট নিচ্ছে না কেন? এই ক্রেডিটটা আমরা আসবো কথাই যদি আপনারা মানে এই কথাগুলো বলেন, অন্তর্বর্তী সরকার যারা মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাচ্ছে। আমরা চাই না এই অন্তর্বর্তী সরকার কোন ধরনের সিদ্ধান্ত এই জাতির উপর চাপিয়ে দিক, সকল সিদ্ধান্ত সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে হোক। আমরা বৈষম্য ছাত্র এটা চাই, কিন্তু হচ্ছে অন্তর্বর্তী সরকার তার সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে উজ্জ্বলভাবে। এই কথা বলার সাথে সাথে জাতির কাছে স্পষ্ট হওয়া দরকার ছিল যে হচ্ছে কোন কোন সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার এই দেশের মানুষের উপর জোর করে চাপিয়ে দিচ্ছে, তাহলে আমরা স্পষ্ট হতাম না। আমরা শুনবো কথা বলা যাবে। আমরাও সমালোচনা করছি অন্তর্বর্তী সরকারের, বহুত সমালোচনা আমরাও করি, বাট সমালোচনা করা তুলনামূলক সহজ। জি, ক্রেডিট পাওয়ার বিষয়টা সেটা ক্রেডিট দিতে হবে। আমরা আব্দুল হান্নান মাসুদ, অনেক ধন্যবাদ। আমরা বাকিদেরও বক্তব্য শুনবো এই বিষয়ে। আমাদের একটা বিরতি নেবার আসলে সময় হয়েছে। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রে আমরা অন্তর্বর্তী সরকার এবং জন আকাঙ্ক্ষার চ্যালেঞ্জ নিয়ে কথা বলছি, আরও কথা বলবো একটা বিরতির পর। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জনতন্ত্র গণতন্ত্র। আজকে আমরা কথা বলছি অন্তর্বর্তী সরকার ও জন আকাঙ্ক্ষার চ্যালেঞ্জ এই শিরোনামে। আমাদের সঙ্গে রয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর, আহ্বায়ক জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম এবং রাজনীতি বিশ্লেষক। আমাদের সঙ্গে আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন এবং সিপিবি নেতা। আমাদের সাথে আছেন আরও একজন অতিথি, আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাদের তিনজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে এই সরকারের 100 দিনের মূল্যায়ন করবার চেষ্টা করছিলাম, অনেক আলোচনা সমালোচনা। সেই জায়গা থেকে আমরা যদি একটু সূত্র ধরে বলি, মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে, যে জন আকাঙ্ক্ষার জায়গায় সব মিলিয়ে নির্বাচনের বিষয়টি রাজনৈতিক দল হিসেবে ঘুরে ফিরে আসবে, সেটা স্বাভাবিক, আপনাদের দিক থেকে আসবে। আবার পাশাপাশি সরকার তো আসলে দীর্ঘমেয়াদে থাকবে এরকম কোনো বার্তাও দেননি তারা। এমন না যে আমরা 3 মাসেই যে ধরনের প্রত্যাশা করছেন, সেই জায়গাটায় আসলে রাজনৈতিক যে ঐক্যমত্যের কথা আসলে বারবার বলছেন। আজকের বক্তব্যে ডক্টর ইউনূস যেটি বোঝানোর চেষ্টা করেছেন, সেই জায়গায় রাজনৈতিক সমঝোতা, ঐক্য, সেই জায়গাটি কি আসলে কিভাবে বলবেন? শুনেন, আমরা তো ত্রিকালদর্শী। আপনার সামনে লেখা আছে 17 নভেম্বর 24।
এই 17 নভেম্বর 1976-এ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী মারা যান। আপনার অটোকিউতে দেখছি আমি। তো আব্দুল হামিদ খান ভাসানী মারা যান, ওটা আমার খুব স্পষ্ট মনে আছে। তো 76 সালে আমি ক্লাস 8-এ পড়ি। তো দেখুন এখানে যে ঠিক ওই সময় যে আপনার একটু মনে করিয়ে দিতে চাই যে মৌলানা নেপের একজন কমরেড ছিলেন মনিরুজ্জামান তারা, সিরাজগঞ্জে জেলখানা থেকে বের করে মনসুর আলী সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী বের করে নিয়ে আনতে আদেশ দেন এবং তার 2 ছেলে, স্বনামধন্য ছেলে, তারা একজন এমপি হয়েছে, একজন মন্ত্রী হয়েছিলেন, জিপের পেছনে টেনে হেঁচড়ে তাকে হত্যা করেন। সিরাজগঞ্জ তখন একটা মহকুমা শহর। আজকে আমার 80-র দশকের বন্ধু সাইদুর রহমান বাচ্চু এবং শামীম খান ভিপি ওরা আজকে আলোচনাটা করছিলেন এটা। তো এগুলো তো আছে আমাদের জীবনে। জি, একটু সংক্ষেপে যদি বলেন। জি, একটা স্বৈরাচারী সরকার যখন নিষ্ঠুর তামাশা করে আমাদের গায়ে লাগে না, আর যখন একটা জন আকাঙ্ক্ষার সরকার আমাদের সাথে নিষ্ঠুর তামাশা করে তখন গায়ে লাগে। আজকে সংবিধান সংস্কার কমিটি, আমার গাটা জ্বলে যাচ্ছে যে উনি ডেকেছেন ব্যারিস্টার মাহবুবুদ্দিন সংবিধান সংস্কারের জন্য। ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, রাইট, ঠিক আছে। কাদের গনি চৌধুরী সাংবাদিক, ঠিক আছে। তারপর শুনেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম, ব্যবসায়ী প্রতিনিধি নাসিম বেগম চৌধুরী, মুকিমউদ্দিন জিয়া চৌধুরী, জামিল উদ্দিন মিল্টন, তারপর কবির উদ্দিন প্রকৌশলী, গিয়াসউদ্দিন প্রকৌশলী। কাউকে চিনছেন 2 জন ছাড়া? এটা বাংলাদেশের মানুষের সাথে নিষ্ঠুর তামাশা না? ইয়ার কি করেন আলী রিয়াজ, ইয়ার কি বন্ধ করেন। বললাম ইয়ার কি বন্ধ করেন। আমরা শেখ মুজিবের দুঃশাসন দেখেছি, এরশাদের দুঃশাসন আমরা ফেস করেছি, আমরা এরশাদের টানিয়ে হেঁচড়ে নেমেছি। আমরা আমাদের সময় ডাকসু ছিল, আমাদের সময় ডাকসু ছিল, আমাদের সময় ডাকসু ছিল, আমাদের সময় রাকসু ছিল, আমাদের সময় চাকসু ছিল। কিন্তু গত 16 বছর আমরা শুনেন চাকসু ছিল। এরশাদকে টানিয়ে নামানোর পরে আপনার মনে আছে যে এরশাদ মিছিলের পর গাড়ি তুলে দিয়েছিল। তো ওইখানে যারা জীবিত ছিল তারা গিয়ে দাবি করে না এরশাদের শাহাবুদ্দিনের কাছে আমাদেরকে মন্ত্রিত্ব দেন। ডাকসুর আমার মন্ত্রিত্ব চাই নাই, খুকন মন্ত্রিত্ব চাই নাই, নাজমুদ্দিন আলম মন্ত্রিত্ব চাই নাই, রাকসুর রিজভির মন্ত্রিত্ব চাই নাই। চাইলে সেই দিন আমরা সময়। তো আমি আপনাকে বলি আমাদের জেনারেশন গ্যাপ, বাট আই ক্যান কমিউনিকেট মাই চাইল্ড, আমার মেয়েকে আমার ছেলেকে আমি ভালোভাবে কমিউনিকেট করতে পারি। যদি জেনারেশন গ্যাপের কারণে আপনাদের প্রতি একটা সুন্দর আমার সাজেশন আছে। সাজেশনটা হচ্ছে আমাদের ছাত্র ইউনিয়ন আছে, জাসদ ছাত্রলীগ আছে, বাসদ ছাত্রলীগ আছে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আছে, জাতীয়তাবাদী ছাত্র দল আছে। এদের একটা সমাবেশ করবেন, আমাদের বর্তমান প্রজন্মের ছাত্র নেতারাও আছেন, এদেরকে নিয়ে একটা সমাবেশ করবেন, মিলন মেলা করবেন। জেনারেশন গ্যাপের কথাবার্তা হবে না, এটা আমার মনে হয় দ্যাট ক্যান বি এ গুড আইডিয়া। এটা মাথায় রাখতে পারবেন। অনেক ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। আমাদের সময় স্বল্পতা রয়েছে, একটু সুনির্দিষ্ট করে যদি সুনির্দিষ্ট করে। আপনারা রাজনৈতিক দল কিন্তু সেটি পারেননি 16 বছর। করেন যে এই অনুষ্ঠানে এসে আমার শুধুমাত্র কাজ হচ্ছে সরকারের নামে পুঁথি গাওয়া, তাহলে আপনার সাথে আমি একমত না। আপনারা কখনো এখানে এসে পুঁথি গান না। ভালো কাজ যেমন প্রশংসা করার অধিকার আছে, খারাপ কাজের সমালোচনা করার অধিকার আছে। আপনি যদি মনে করেন যে এখানে বসে আমার একমাত্র কাজ হচ্ছে সরকারের নামে তালি দেওয়া, এবং যদি তালি না দেয়, এখন তো বাকস্বাধীনতা আছে, সবাই আসলে কথা বলতে পারছে, এই মেন্টালিটি যদি আপনি ওন করেন, তাহলে ওই ফ্যাসিবাদ আপনার কাঁধের উপরে ভর করেছে। আপনি শুধুমাত্র সরকারের সমালোচনা করতে পারবেন, রাস্তা আটকিয়ে রাস্তায় দাঁড়িয়ে আমি করতে পারবো না, এই মেন্টালিটিটি এক ধরনের ফ্যাসিবাদ না। কেউ সমালোচনার কারণে কথা বলতে দেন। সরকারের যে কাজের যে পেরিফেরিটা, এটা নিয়ে আমরা কথা বলছি। কেন কথা বলছি? কথা বলছি হচ্ছে যে তাদের কাছে আমাদের প্রত্যাশা আছে, রাজনৈতিক দলগুলো তাদেরকে সহযোগিতা করছে, দ্রব্যমূল্য, চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি। আমি এই বিষয়গুলো বন্ধ করতে চাই। এই ঢাকা শহরে অনেক কিছু নিয়ে মিছিল হয়, কেন এই যে ডিমের বাজার কারসাজি করে, কই আপনি তো তার বিরুদ্ধে কখনো একদিন মিছিল করেননি? আপনি কি তার বিরুদ্ধে মিছিল করেছেন? আপনি তো মিছিল করেননি। আপনি অনেক বিষয়ে কথা বলেন, আমি অনেক বিষয়ে কথা বলি, মিছিল করি, সেটা রাজনৈতিক দলগুলো তো করেনি। না, রাজনৈতিক দলগুলো কেন করে না জানেন? রাজনৈতিক দলগুলো করছে না এই কারণে যে এই সরকারের উপরে চাপ তৈরি হোক, এটি তারা চায় না।
এটি তারা চায় না। করলে সরকার থাকবে না তো। আমি ঢাকা শহরে হাইকোর্টের সামনে মিছিল দেখি, আমি অন্য জায়গায় মিছিল দেখি, কেন এই যে দ্রব্যমূল্যের এই যে সিন্ডিকেট, এই যে চাঁদাবাজি নিয়ে আমি তো কখনো মিছিল দেখি না। আমি আমার যে প্রত্যাশার জায়গাটা, আমি প্রত্যাশার জায়গাটা যদি ফুলফিল না করেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনি এটিকে বিভক্ত করেন না। এই জেনারেশন সেই জেনারেশন, এই পুরো জেনারেশন যে শিশুটি মায়ের কাঁধে চড়ে বিক্ষোভে অংশগ্রহণ করেছিল, মায়ের হাতে একটা পানির বোতল, 2.5 মাসের যে শিশুটি, তার অবদানকে আমি এটার মধ্যে ইনক্লুড করতে চাই, কন্ট্রিবিউশন আছে তার। আপনি এখানে বিভক্ত করেন না। বিভক্ত করার যে কৌশলটা, এটা অপরাজনীতিকে এস্টাবলিশ করতে সহযোগিতা করে। জি, নিশ্চয়ই এই বিভক্তি করা যাবে না শরীফুজ্জামান শরীফ। আসলে বিভক্তি অর্থে না, এটা হয়তো দেখার দৃষ্টিভঙ্গিগত অর্থে আব্দুল হান্নান, আমি যদি ভুল না করি, তিনি বুঝিয়েছেন। কিন্তু আমাদের সময় স্বল্পতা, আমরা আব্দুল হান্নান মাসুদ আপনার কাছে এই কথাগুলোর প্রতিক্রিয়া নিব, কিন্তু একটা বিরতি থেকে ফিরে এসে নিতে চাই, কারণ আমাদের আসলে বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, গণতন্ত্রে আমরা কথা বলছি অন্তর্বর্তী সরকারের নানা বিষয় নিয়ে আলোচনা এবং সমালোচনা করবার চেষ্টা করছি, 100 দিনের মূল্যায়নও তুলে ধরবার চেষ্টা করছি। একটা বিরতি থেকে ফিরবো, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি গণতন্ত্রে। আমরা কথা বলছি অন্তর্বর্তী সরকার ও জন আকাঙ্ক্ষার চ্যালেঞ্জ নিয়ে। আমাদের সঙ্গে 3 জন অতিথি রয়েছেন। আমরা সময় খুবই কম, একেবারে শেষ মন্তব্য হিসেবে নিতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর, জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম, আপনার কাছ থেকে নিব। তার আগে আমরা যেহেতু আমাদের সঙ্গে আব্দুল হান্নান মাসুদ বিরতির আগে আমরা তার কাছ থেকে শুনতে পাইনি, আপনার কাছে শেষে আসছি। একেবারে একটু সংক্ষেপে, আমরা যেহেতু যে কথাগুলো বিরতির আগে বলছিলেন সেই বিষয় নিয়ে যদি আপনার কোনো প্রতিক্রিয়া থাকে সেটা, এবং একই সঙ্গে ফ্যাসিবাদ সিস্টেম বিলোপের কথা আপনারা বলছেন, কিন্তু যদি নিজেদের মধ্যেই মতবিরোধ হয় সেটি আসলে কিভাবে হবে? আলোচনা কি শেষ পর্যায়ে? মাত্র একবারই তো কথা বললাম। জি জি, যাই হোক, সেটা হচ্ছে ভাইরা মনে হয় একটু রাগ করেছেন, বাট এখানে কাউকে স্পেসিফিকলি বলা হয়নি। আমি আমার আবেগের কথাগুলো বলছি, আমাদের যেটা চাওয়া সেই কথাটা বলছি। আসলে ভাই যে কথাটা বললেন, আসলে হচ্ছে ভাইদের কথা বলা, আমরা গতকালকে আমি কিন্তু গভর্নমেন্টের ডিরেক্টলি ওনারা যে ভাষায় সমালোচনা করছেন তার সাথে কঠিন ভাষায় সমালোচনা করছি। যদি আপনারা গতকালকে আমার ATN এর সংবাদটা দেখতে পান, তো হচ্ছে আমরা সমালোচনা করি, বাট আমি কিছু বিষয় বলতে হয় যে 90-এর গণঅভ্যুত্থানের পর ছাত্ররা মন্ত্রিত্ব চাইনি, এজন্য 90-এর গণঅভ্যুত্থানের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। 24-এ আবার গণঅভ্যুত্থান হইতে হয়েছে, আবার রক্ত ঝরাতে হয়েছে। 90-এর গণঅভ্যুত্থানে যারা গণঅভ্যুত্থান ঘটিয়েছিল, যারা রাস্তায় গুলির সামনে দাঁড়িয়েছিল, তারাই যদি পরবর্তী সরকারটাতে যদি অংশ হইতো, তাহলে পরবর্তীতে 96-তে আবার ভোট নিয়ে, আবার নির্বাচন নিয়ে আবার রক্ত ঝরাতে হতো না, সেটা আবার 2006-এও হতো না। তো এই কারণে আমি বলি, বিপ্লবীদেরকে সবাই ভয় পায়। বলা হয় যে যারা বিপ্লব করে তাদেরকে পরবর্তীতে যেই সরকারই আসুক সেই সরকার তাদেরকে শত্রু মনে করে এবং তাদেরকে হত্যা করা হয়। বিপ্লবীরা খুব সহজে একটা বেঁচে থাকতে পারে না, কারণ এরা সবসময় স্বাধীনচেতা থাকে এবং সবসময় মুখের উপর সব কথা বলে দিতে চায়। তো কথাটা হচ্ছে 90 সেই কারণে হয়তো বা হচ্ছে বিপ্লবীদেরকে সেই স্পেসটা দেওয়া হয় নাই, যাতে তারা গভর্নমেন্টের অংশীদার হয়ে তারা যেন হচ্ছে গভর্নমেন্টকে চালানোয় একটা মুখ্য শক্তি হিসেবে ভূমিকা রাখতে পারে। ঠিক 24-এও এই বিষয়টাকে, যে ছাত্ররা যারা গণঅভ্যুত্থানে মাইর খেয়েছে, জীবন বাজি রেখেছে, লড়াই করছে, বারবার গুম হয়েছে, তারা যখন হচ্ছে গণঅভ্যুত্থানের মেইন ফেস হিসেবে যাদেরকে এই জাতি চিনে, তারা যখন হচ্ছে গভর্নমেন্টের অংশীদার হতে চাচ্ছে, তখন অনেকেই আবার হচ্ছে যে বিপ্লবীদেরকে যারা ভয় পায় তারা আবার সেটাকে খুব ভালো চোখে দেখতেও চাচ্ছে না বা দেখতে পারছে না। কয়েকটি বিষয়, অনেকগুলো কথাই বলতে হবে, তবে আমি একটা কথা বলবো, এই গভর্নমেন্টের 100 দিন গিয়েছে, ইন্টারিম গভর্নমেন্টের 100 দিনে আমি অন্তত একজন বিপ্লবী হিসেবে, একজন গণঅভ্যুত্থান অংশীদার হিসেবে, একজন আহত যোদ্ধা হিসেবে আমি অন্তত যতটুকু আশা করেছিলাম তার 50% আমি সফল হয়েছে বলে আমি মনে করি না। তবে আমি মনে করি এই গভর্নমেন্টকে আরো সুযোগ দিতে হবে। এই গভর্নমেন্টের কাছ থেকে মূলত আমাকে মেইনলি ভবিষ্যতে ফ্যাসিস্ট আসবে না এই নিশ্চয়তার জন্য রূপরেখা চাইবো আমি তার কাছে। এই গভর্নমেন্টের কাছে আমি চাইবো ভবিষ্যতে সিন্ডিকেটের কারণে 30 টাকার আলু 70 টাকা হয়ে যাবে না। আমি এই গভর্নমেন্টের কাছে চাইবো একজন রিক্সা শ্রমিক যেন হচ্ছে 3 বেলা খেতে পারে, সুখে শান্তিতে পরিবারে বসে থাকতে পারে। এই গভর্নমেন্টের কাছে এই নিশ্চয়তা চাইবো, রূপরেখাটা চাইবো। তারপর আমি চাইবো যে হচ্ছে এই নির্বাচনটা আপনার ভবিষ্যতে আর কখনো যেন নির্বাচনে কেউ কারচুপি করতে না পারে, সিস্টেমটা যেন আর ফিরে না আসে। অসংখ্য ধন্যবাদ। আমরা আব্দুল হান্নান মাসুদ, আপনি চমৎকারভাবে সুনির্দিষ্ট বিষয় তুলে ধরেছেন। আমাদের হাতে আর 2-3 মিনিট সময় রয়েছে। শরীফুজ্জামান শরীফ, একেবারে আমি ছোট করে যদি আপনি নিশ্চয়ই 1 মিনিটের মধ্যে শেষ করব। আপনি যদি ঘড়ি দেখেন দেখবেন 1 মিনিটের মধ্যে শেষ করেছি। আমি এর আগে যেটা শুনলাম যে চাঁদাবাজি, দখল ইত্যাদির পরিবর্তন হয়েছে, এটা আমরা স্বীকার করি, কিন্তু আমি তার কোনো শাস্তি দেখতে পাচ্ছি না। এবং এর দায়টাকে আমি আওয়ামী লীগের উপরে দেব নাকি বিএনপির উপরে দেব? বিএনপির পরিচয় ব্যবহার করে অনেকেই নানা রকমের অপরাধের সাথে যুক্ত। বিএনপি তাদেরকে দল থেকে তাৎক্ষণিকভাবে খবর যেগুলো আসছে বহিষ্কার করছে। তো যারা বহিষ্কৃত হচ্ছেন তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করার দায়িত্ব কিন্তু এই সরকারের। যশোরে একজন সরকারি কর্মকর্তাকে যিনি পেটালেন, বিএনপি তাকে এক্সপেল করেছে। বিএনপির আইন আদালত নেই,
বিচার করার ব্যবস্থা নেই, সরকার কি তাদের বিচার করছে? এখন এই সমালোচনাটা যদি আমি করি, আপনি কি আমাকে তার জন্য সেও কিন্তু সমালোচনা করলেন মাসুদ আব্দুল হান্নান আমি মাসুদ। শুধুমাত্র দখলবাজির হাত বদল হয়েছে এই কথা বলার ভেতর থেকে তৃপ্তি নেওয়ার কিছু নেই বা ক্রিটিক করার কিছু নেই। আপনাকে বিচারের মুখোমুখি করতে হবে। সরকার যদি না করে তাহলে সরকারের ক্রিটিক করতে হবে। আমরা আইনের শাসন চাই, শাসকের আইন চাই না। আপনার যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, এই পরিবর্তনের আকাঙ্ক্ষার জন্য আপনি যদি প্রান্তিক মানুষের ইস্যুগুলোকে অ্যাড্রেস না করে কেবল শহরবাসীর কতগুলো সিলেক্টিভ লোকের এজেন্ডাগুলো নিয়ে চলেন, আপনার তাহলে সুফল আসবে না, সাস্টেনেবল হবে না এবং চেতনাটা সেটা ছিল না জুলাইয়ের। অসংখ্য ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। আমরা শেষ মন্তব্য নিতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে একই বিষয়ে, যে এই সরকার শেষ পর্যন্ত আসলে তাহলে এই সরকার যতগুলো কমিশন গঠন করেছে, এই সবগুলো কমিশনের সবার বয়স, কারো বয়স 70 সর্বনিম্ন 80-85। তো এটা তরুণদের সেন্টিমেন্ট গ্রহণ করে। আই ডোন্ট বিলিভ ইট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনার এই সরকার যেটা আছে, যে এই সরকারের যাই আমি আপনাকে বলছি যে এই সরকারের চিকিৎসার দায়িত্ব সরকারের হাতে, এটা রাজনৈতিক দলের হাতে থাকে না। আর আপনারা সহযোগিতা করে যাচ্ছেন। জি, আমি আপনাকে বলি, আমরা যে প্রতিদিন যে বলছি, তারেক রহমান যে বলছেন এই সরকারকে আমরা সাপোর্ট করি, ওই সাপোর্ট সরকার যে নিতে পারে না, কার্যকরভাবে ব্যবহার করতে পারে না, আজকে উঠে এসেছে, কার্যকরভাবে যে ব্যবহার করতে পারে না, এটা হচ্ছে সরকারের অদক্ষতা। কথা বুঝতে পারছেন? যে কারণে একজন শিক্ষার্থী কিন্তু বললেন যে 50% সফল তিনি মনে করছেন না। না, এতটা বলি না। সরকার বহু ক্ষেত্রেই সফল, সরকার বহু ক্ষেত্রেই সফল, সরকার বহু ক্ষেত্রেই সফল। কিন্তু একটা ছোট্ট প্রেসক্রিপশন বলি শেষ মুহূর্তে, 30 মিনিটে। একটা ইলেক্টেড গভর্নমেন্টের যে এনফোর্সমেন্ট ক্যাপাবিলিটি থাকে, তারাই পারে এই কি বলে এই যে সিন্ডিকেটকে দমন করতে। অনির্বাচিত সরকারও পারে না, লুটেরা সরকারও পারে না। এটা হচ্ছে ডক্টর ইউনূসের সরকার, অনির্বাচিত সরকার প্রমাণ করছেন তিনি সিন্ডিকেট দমন করতে পারেন নাই। আর এর আগের সরকার ছিল তো সিন্ডিকেটের সরকারই, সরকার নিজেই সিন্ডিকেট। শেষ পর্যন্ত আমি মনে করি যে একটি নির্বাচিত সরকারের পক্ষে যে এনফোর্সমেন্ট থাকে, জনসমর্থন থাকে এবং তার সাংগঠনিক যে শক্তি থাকে, তারা পারে যে কোনো মুরগির সিন্ডিকেট, ডিমের সিন্ডিকেট বা আলুর সিন্ডিকেট, সব সিন্ডিকেট দমনের জন্য নির্বাচিত সরকার দরকার। অসংখ্য ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর, শরীফুজ্জামান শরীফ এবং আব্দুল হান্নান মাসুদ, আপনাদের তিনজনকেই আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরাও আশা করব অন্তর্বর্তীকালীন সরকার জন আকাঙ্ক্ষার যে চ্যালেঞ্জ সেটি মোকাবেলা করে সামনে এগিয়ে যাবেন, জনপ্রত্যাশা পূরণ করবেন। আজকের মতো জনতন্ত্র গণতন্ত্র শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।